কানে ময়লা জমলেই কি ইয়ারবাড ব্যবহার করা উচিত, নাকি অজান্তেই ডেকে আনছেন বড় বিপদ? কানের ভিতরে জমে থাকা ওয়াক্স বা ময়লা আসলে শরীরেরই একটি প্রাকৃতিক সুরক্ষা ব্যবস্থা, যা ধুলো, জীবাণু ও ক্ষতিকর উপাদান থেকে কানকে রক্ষা করে। তাই সব ময়লা পরিষ্কার করার প্রয়োজন হয় না, কিন্তু অনেকেই ইয়ারবাড, চুলের ক্লিপ, দেশলাই কাঠি বা অন্য কোনো বস্তু দিয়ে কান পরিষ্কার করতে গিয়ে কানের পর্দা ও কানের ভেতরের অংশের মারাত্মক ক্ষতি করে ফেলেন। তাহলে কানের ময়লা পরিষ্কার করার নিরাপদ উপায় কী? কতদিন অন্তর পরিষ্কার করা উচিত এবং কখন চিকিৎসকের সাহায্য নেওয়া জরুরি? অন্যদিকে বর্তমান সময়ে দীর্ঘক্ষণ হেডফোন বা ইয়ারফোন ব্যবহারের প্রবণতা উদ্বেগজনকভাবে বেড়েছে। অতিরিক্ত ভলিউমে গান শোনা, ভিডিও দেখা বা গেম খেলার ফলে অল্প বয়সেই শ্রবণ শক্তি হ্রাস, টিনিটাস অর্থাৎ কানে ভোঁ ভোঁ বা ঘণ্টা বাজার মতো শব্দ এবং স্থায়ীভাবে শ্রবণ ক্ষমতা নষ্ট হওয়ার ঝুঁকি বাড়ছে। শিশু ও কিশোরদের ক্ষেত্রে এই ঝুঁকি আরও বেশি। এছাড়াও শিশুদের ঘন ঘন কানের সংক্রমণ, হঠাৎ এক কানে কম শোনা, কানে ব্যথা বা অস্বাভাবিক শব্দ শোনার মতো লক্ষণ কখনোই অবহেলা করা উচিত নয়। কানে সঠিক যত্ন, নিরাপদভাবে হেডফোন ব্যবহার, শ্রবণ শক্তি রক্ষার উপায় এবং আধুনিক জীবনযাত্রার কারণে বাড়তে থাকা কানের নানা সমস্যা সম্পর্কে বিস্তারিত জানতে আমরা কথা বলেছিলাম বিশিষ্ট ইএনটি বিশেষজ্ঞ ডক্টর শুভময় দাসের সঙ্গে। তার গুরুত্বপূর্ণ পরামর্শ জানতে দেখুন আমাদের এই বিশেষ সাক্ষাৎকার। খুব শীঘ্রই গলার বিভিন্ন সমস্যা ও তার সমাধান নিয়ে আসছে আরও একটি ভিডিও। নজর রাখুন সংবাদ সমালিয়ায়। কানটাও তো আমাদের কাছে একটা গুরুত্বপূর্ণ অর্গান। তো কানের যত্ন, কানকে পরিষ্কার রাখা, অনেকে বলে কানে ময়লা হয়েছে। দেখা যায় বাইরে পথচারীর মধ্যে অনেক যারা হকার আছে তাদের কাছে কান পরিষ্কার করা যাচ্ছে, এরকম একটা ব্যাপার থাকে। তো এই কান পরিষ্কারটা কতটা জরুরি এবং বাইরের থেকে যে যারা হকারের কাছে কান পরিষ্কার করাচ্ছে, এটা এই দিকটা একটু বলুন। এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তো এটার ক্ষেত্রেও আমি বলবো যে কিছু আমাদের বদ্ধমূল ভুল ধারণা এগুলো আমাদের মধ্যে এখনও চলে আসছে। কান পরিষ্কার করতে হয়, এটাই সবচেয়ে ভুল একটা ধারণা। কানও এমন একটা জিনিস যে নিজেকে পরিষ্কার রাখতে পারে, এবং কানের যে খোলের ব্যাপারটা বললেন বা ওটাকে আমরা বলি ওয়াক্স, ঠিক আছে? খোল কিন্তু কোনো খারাপ কিছু নয়, এটা প্রকৃতির দেওয়া একটা বডির ডিফেন্স মেকানিজম, যেটা আমাদের রোগকে প্রতিরোধ করার চেষ্টা করে। কানের বাইরের অংশে একটা পাতলা খোলের লেয়ার সবসময় থাকে, যেটার প্রধান কাজ হলো বাইরে থেকে ধুলোবালি ঢোকাকে আটকানো এবং বাইরে থেকে রোগ জীবাণু যেগুলো কানে সংক্রমণ তৈরি করতে পারে সেরকম রোগ জীবাণুকেও আটকে দেয়। সেজন্য এটা কোনো বিপদ বা খারাপ কিছু না। খোল কিন্তু সবসময় কানের মধ্যে থাকা ভালো। আমরা সবচেয়ে বড় ভুল যেটা করি, নিজে থেকে কান পরিষ্কার করার চেষ্টা করি, এটা কিন্তু একদমই করা উচিত নয়। তার কারণ যদি ভিতরে কোনো রকম খোল থেকে থাকে, আপনি পরিষ্কার করতে গেলে কান তো নিজে দেখতে পাবেন না, আপনি আন্দাজে করবেন, তাতে খোলটা কিন্তু কানের ভিতরে আরও ঢুকে যেতে পারে এবং সেখান থেকে আপনার কানের পর্দাতে কোনো রকম ইনফেকশান হতে পারে। সেই জন্য কান যদি মনে হয় কোনো সমস্যা তৈরি করছে, তাহলে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী বিজ্ঞানসম্মতভাবে কানটাকে পরিষ্কার করা উচিত, ঠিক আছে? সেটা কি একমাত্র ডাক্তারবাবুর কাছেই পরিষ্কার? হ্যাঁ, অবশ্যই ডাক্তারবাবু ছাড়া কান কখনোই পরিষ্কার করা উচিত নয়। আর আপনি যেটা বললেন যে রাস্তায় যারা কান পরিষ্কার করে, এটা তো একদমই করা উচিত নয়। এটা সম্পূর্ণ অবৈজ্ঞানিক একটা পদ্ধতি। কারণ বাইরে যারা রাস্তায় পরিষ্কার করে কান, তারা তো কোনোভাবেই বিজ্ঞানসম্মতভাবে পরিষ্কার করে না এবং তাদের কাছে সেরকম অত্যাধুনিক যন্ত্রপাতিও নেই যেটার মাধ্যমে তারা কানের ভিতর দেখে সচেতনভাবে পরিষ্কার করতে পারে, যেটা একজন বিশেষজ্ঞ ডাক্তারবাবুর পক্ষে সম্ভব, ঠিক আছে? সেজন্য ওটা একদমই করা উচিত না। আচ্ছা, একটা তো দেখা যায় দোকান থেকে হাইড্রোজেন পারঅক্সাইড কিনে কানের মধ্যে দিয়ে কান পরিষ্কার করে বাড়িতে। হাইড্রোজেন পারঅক্সাইড দেওয়াটার কোনো প্রয়োজন সেরকম নেই। হাইড্রোজেন পারঅক্সাইড অ্যাকচুয়ালি ব্যাকটেরিয়াকে নাশ করে এবং কোনো ক্ষতস্থানেই সাধারণত ব্যবহার করা হয়। ওটা বেশিরভাগ ক্ষেত্রে যেটা কাজ করে, ডেড টিস্যুকে নষ্ট করে, ঠিক আছে? ডেড টিস্যু যেগুলো থাকে ওগুলোকে ক্লিন করার জন্য, এবং ওই যে ক্ষতস্থানের এরিয়া সেই জায়গাটাকে কিছুটা অক্সিজেন সাপ্লাইও দেয়, ঠিক আছে? এবং ওর জীবাণুনাশক একটা স্বভাব রয়েছে, সেই জন্য ওটাকে উন্ড হিলিংয়ের ক্ষেত্রে ইউজ করা হয় এবং ড্রেসিংয়ের ক্ষেত্রে ইউজ করা যেতে পারে। বিশেষ করে যে ক্ষততে বেশি পরিমাণ ডেড টিস্যু থাকে বা মৃত চামড়া বা পুঁজ এইসব থাকে, সেগুলোকে পরিষ্কার করার জন্যই ওটা প্রয়োজন হয়। কানে ওটা দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ কানের যে চামড়া থাকে
সেটার উপরে ওটা সেরকম এফেক্ট কিছু নেই, তবে ওর একটা ইরিটেটিং প্রপার্টি থাকে, সেটা কানের ভিতরে দিলে আপনার ইরিটেশন হতে পারে, তাতে আপনার অসুবিধাই বেশি হবে, সুবিধা কিছু হবে না। ঠিক আছে, এটা দেওয়া কি নিরাপদ? এটা না, নিরাপদ তো মোটেই নয়। অনেকে বলেন কানেতে মাঝে মাঝে একটা হঠাৎ করে একটা ভুঁ ভুঁ করে আওয়াজ, আবার অনেকে বলেন যে কানে তালা পড়ে যায়, অনেক কিছু আস্তে শোনেন, তো এটা কেন হয় হঠাৎ আবার নিজে থেকে ঠিক হয়ে যায়? না, এটা তো হয় আপনার এয়ার প্রেসারের জন্য, এয়ার প্রেসার কিছু চেঞ্জ হলে এটা হতে পারে। এটার মেন কারণ হলো ইউস্টেশিয়ান টিউব ব্লক। আমাদের নাকের পিছনে নাক এবং কানের মধ্যে একটা যোগাযোগের রাস্তা আছে, ওটাকে বলে ভেন্টিলেশন টিউব অথবা ইউস্টেশিয়ান টিউব। ওটার একটা এন্ড ওপেন হয় নাকের পিছনের দিকে, আর একটা এন্ড ওপেন হয় কানের মিডিল ইয়ারে বা ভিতরের দিকে। ওটার কাজ হলো কানের মধ্যে ভেন্টিলেট করা। কোনো কোনো মানুষের ক্ষেত্রে এয়ার প্রেসার চেঞ্জ হওয়া বলুন অথবা ঠান্ডা লাগার ক্ষেত্রে নাকের পিছনের যে এন্ড থাকে সেই এন্ডটা কিন্তু ব্লক হয়ে যায়। ব্লক হয়ে গেলে কানের মধ্যে ভেন্টিলেশান বন্ধ হয়ে যায়। ভেন্টিলেশান বন্ধ হলে কানের ভিতরে যেটুকু এয়ার থাকে সেটা আস্তে আস্তে ব্লাড ভেসেলের মাধ্যমে অ্যাবসর্ব হয়ে যায়। অ্যাবসর্ব হয়ে যাওয়ার পরে ভিতরে একটা নেগেটিভ প্রেসার তৈরি হয়। সেই নেগেটিভ প্রেসারটা তৈরি হওয়ার জন্য বাইরে থেকে বাতাসের চাপে কানের পর্দাটা ভিতরের দিকে প্রেসারাইজড হয় বা ঢুকে যায়, ওটাকে আমরা বলি রিট্র্যাকশান। ওই রিট্র্যাকশান হলে কানের ভিতরে একটা স্টেপিডিয়াস বলে মাসেল আছে, ওই মাসেলের উপরে টান পড়বে। মাসেলের টান পড়লেই কিন্তু ওই রকম আওয়াজটা হতে পারে। ঠিক আছে, এবং ওতে রাউন্ড উইন্ডোর উপরেও প্রেসার পড়ে, ওভাল উইন্ডোর উপরেও প্রেসার পড়ে, সেখান থেকে আওয়াজটা মেনলি তৈরি হয়। তবে এটা সাময়িক ব্যাপার, ওই রাস্তাটা যখন আবার খুলে যাবে তখন ভেন্টিলেশন নর্মাল হয়ে গেলে আবার পুরো ব্যাপারটা কিন্তু রিভার্স হয়ে যায়। সেজন্য এটা সাময়িক ব্যাপার। যদি একদিন দুদিনের সমস্যা হয় তাহলে অত চিন্তা করার কিছু নেই। কেউ কেউ শাঁখ বাজানোর মতো নাক মুখ চেপে ফুঁ দেওয়া, যেটাকে বলা হয় ভলসালভা ম্যানোভার, এটা করতে পারেন, এক দুদিন করে দেখতে পারেন। তারপরে যদি আপনার মনে হয় যে সমস্যা ভালো হচ্ছে না তাহলে একজন বিশেষজ্ঞের পরামর্শ নিন। কিন্তু এটা যে ক্ষতিকর কিছু সেরকম নয়, এগুলো সবই রিভার্স হয়ে যায়, সবই চিকিৎসা সম্ভব। এটা তো শিশুদের ক্ষেত্রে এবং বড়দের ক্ষেত্রে অনেক সময় কানের সংক্রমণ হয়। তো এই কানের সংক্রমণের প্রধান কারণগুলো কি কি এবং কানের যত্ন কিভাবে নেওয়া যাবে এটা যদি বলেন। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। কানের অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে কি বিজ্ঞানসম্মতভাবে কোনো যত্নের প্রয়োজন হয় না। ঠিক আছে, আমরা সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে যা করি, চান করা হলো, তারপরে কানের মধ্যে একটা কিছু দিয়ে কানটা পরিষ্কার করার চেষ্টা করলাম, এগুলো না করলেই চলে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে কানের ভিতরে তুলো দেওয়া কাঠি দিয়ে অনেকে পরিষ্কার করার চেষ্টা করেন। ঠিক আছে, তাতে কি হয়, কানের চামড়াতে ঘষা লাগে, চামড়াটা ড্যামেজ হতে পারে, এবং যেটা প্রথমেই বলেছিলাম যে কানের যে ওয়াক্সের লেয়ারটা থাকে সেটা অনেক সময় নষ্ট হয়ে যায়। নষ্ট হয়ে গেলে আপনার নর্মাল যে প্রতিরোধ ক্ষমতা কানের সেটা নষ্ট হয়ে যায়। নষ্ট হয়ে গেলে সংক্রমণের চান্স বেড়ে যায়। কানকে খুব ভালো রাখতে গেলে যেটা সবার আগে করা প্রয়োজন সেটা হচ্ছে ডুবে চান ফান না করা। পুকুরে ডুবে চান যেটা, বিশেষ করে কোনো স্থায়ী জল, মানে যেগুলো স্ট্যাগনেন্ট ওয়াটার যেগুলোকে বলে, রানিং ওয়াটার যেমন ঝর্ণা জল হলে তাও করা যায়, সেগুলো তাও ফ্রেশ হয়, কিন্তু পুকুরের জল বা এখনকার নদীর জল যেগুলো আছে ওগুলো তো বেশিরভাগ ক্ষেত্রে স্ট্যাগনেন্ট ওয়াটার, ওতে প্রচুর ব্যাকটেরিয়া, ফাঙ্গাস, প্রোটোজোয়ার সংক্রমণ হয়েই থাকে। ওই জল কানের ভিতরে যদি কোনোভাবে প্রবেশ করতে পারে তাহলে কিন্তু কানে ইনফেকশান অবধারিত। যদি ওরকম কোনো ঘটনা ঘটে থাকে, কানের মধ্যে জল ঢুকে গেছে, অবশ্যই সাথে সাথে বিশেষজ্ঞের পরামর্শ নিন, নিজে থেকে কিছু করতে যাবেন না। ঠিক আছে, আর দ্বিতীয় কথা যেটা বললাম, কানের মধ্যে এই তুলো কাঠি বা বাডস দেওয়া, অনেকে ম্যাস্টিক মানে কাঠি দিয়ে খোঁচান, এই খোঁচানো ব্যাপারটা কিন্তু অবশ্যই করা উচিত নয়, কারণ এটা বাইরে থেকে কোনো রোগ জীবাণুকে ভিতরে ঢুকতে সাহায্য করে এবং ভিতরে রোগ সংক্রমণ হওয়ার সম্ভাবনা বাড়িয়ে দেয়। ঠিক আছে, বয়স হওয়ার সাথে সাথে দেখা যায় যে শ্রবণ শক্তি কিছুটা কমে যায়। তো এই শ্রবণ শক্তিকে বাড়ানোর জন্য কানের কোনো বিশেষ ব্যায়াম আছে কিনা? বয়স থেকে শ্রবণ শক্তি কমে যাওয়ার ব্যাপারটা এটাও খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, কিন্তু ব্যাপার হচ্ছে এটা তো অবধারিত, কারণ এগুলো হচ্ছে এজ রিলেটেড হিয়ারিং লস বলা হয়। আমাদের যেমন এজ হয়, প্রত্যেকটা জিনিসেরই তো একটা এজ ফ্যাক্টর থাকে, একটা এজের পরে তার কার্যক্ষমতা হারাবেই। ঠিক আছে, সেরকমই কানের ভিতরে
হেয়ার সেল থাকে ককলিয়ার মধ্যে এবং কানের ভিতরে অডিটরি নার্ভ থাকে। এই নার্ভগুলো যত দিন যাবে আস্তে আস্তে নার্ভের বাইরে যে মায়োলিন শিট থাকে, যেটা নার্ভের মেন মানে ঢাকনা বলতে পারেন বা কোটিং, ঠিক আছে, সেই কোটিংটা আস্তে আস্তে ডিজেনারেট করতে শুরু করে, মানে আস্তে আস্তে ক্ষয় পেতে শুরু করে, যেটা বয়সের ধর্ম। তো এটা কোনো একটা বয়সে গিয়ে সবারই হবে, কারো একটু আগে হয়, কারো একটু পরে হয়, সেটা সেই নার্ভের হেলথ কতটা আছে তার উপরে ডিপেন্ড করে। মানুষের কিছু কিছু লাইফস্টাইল আছে, সেগুলো অবশ্যই এর উপরে এফেক্ট করে। যেমন কারোর যদি কিছু সেকেন্ডারি ডিজিজ থাকে, যেমন ধরুন আপনার ডায়াবেটিস, ঠিক আছে, বা মধুমেহ যে রোগ আছে, সুগারের যেটাকে বলা হয়, সুগার যদি থাকে তাহলে এই নার্ভ কিন্তু ড্যামেজ হওয়ার সম্ভাবনা খুব প্রবল এবং অনেক অল্প বয়সে এটা হতে পারে যদি সেটা আনকন্ট্রোল থাকে। ডিসলিপেডিমিয়া বা কোলেস্টেরলের যে সমস্যা, কোলেস্টেরল ক্রিস্টাল অনেক সময় জমে গিয়ে নার্ভটাকে ড্যামেজ করতে পারে। তো এই যদি রোগগুলো থাকে তাহলে রোগটাকে অবশ্যই আপনাকে কন্ট্রোলে রাখতে হবে যাতে কোনোভাবে এটা আপনার ক্ষতি না করতে পারে। আর নার্ভকে খুব ভালো রাখার সবচেয়ে বড় উপায় হলো যদি অ্যান্টিঅক্সিডেন্ট যুক্ত খাবার আপনি খেতে পারেন। অ্যান্টিঅক্সিডেন্ট খুব ভালো রাখে কানের ভিতরে যে হেয়ার সেল থাকে এবং এই নার্ভ থাকে তাকে কিন্তু খুব ভালো রাখতে পারে। এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ যে যে খাবারগুলো আছে, যেমন ধরুন খুব কমনলি আমাদের ঘরে যেগুলো ইউজ হয়, কাঁচা হলুদের মধ্যে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, ক্যাপসিকাম, ব্রোকলি, যে কোনো আপনি শাকসবজি খাবেন, ঠিক আছে, সবের মধ্যেই অল্প পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। তো শাকসবজি ফলমূল প্রত্যেকটা সিজনের আপনি যদি খান তাহলে আপনার নার্ভ ককলিয়া সবই ভালো থাকবে। তবে একটা এজের পরে কিন্তু আপনার এগুলো আস্তে আস্তে ডিজেনারেট করবেই, এবং সেরকম যদি কোনো ঘটনা ঘটে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শে যান। বেশিরভাগ ক্ষেত্রে আমরা এজ রিলেটেড যে হিয়ারিং লস তাতে কিন্তু খুব বেশি কিছু করতে পারি না। মেডিসিন যে খুব ভালো কাজ করে সেরকম না, পরের দিকে আমাদের মানে ব্যাকআপ দেওয়ার জন্য হিয়ারিং এডের দিকে যেতে হয়। কানের যে যন্ত্র হিয়ারিং এড। আর একটা জিনিস জিজ্ঞেস করবো, সেটা হচ্ছে এই আমরা তো বাইরে বেরোচ্ছি, দেখবেন বাস ট্রাকের এয়ার হর্ন খুব জোরালো হর্ন, আচ্ছা বিভিন্ন জায়গায় ডিজে বক্স, এগুলো কানের ক্ষেত্রে কতটা ক্ষতিকারক? এটা প্রচণ্ড মারাত্মক ক্ষতি করে, এটা নিয়ে বলার কিছু নেই। আরও একটা টপিক আমি বলবো, তো আমাদের নর্মাল যে কান প্রকৃতি দিয়েছে সেই কানের একটা টলারেবল লিমিট আছে, এটাকে বলা হয় মানে টলারেবল লিমিট অফ হিয়ারিং, ঠিক আছে। তো টলারেবল লিমিট ইউজুয়ালি আমাদের মানে বাই দ্য বুকস যেটা বলছে সেটা হচ্ছে 80 ডেসিবেল, ঠিক আছে। 80 ডেসিবেল পর্যন্ত আমরা লং টার্মের কোনো আওয়াজকে টলারেট করতে পারি বা আমাদের কান টলারেট করতে পারে, সহ্য করতে পারে। তার উপরে চলে গেলেই তখন কিন্তু কানের ভিতরে যে মেমব্রেনগুলো থাকে সেই মেমব্রেনগুলো কিন্তু অস্বাভাবিক হারে ভাইব্রেট করতে শুরু করে বা কাঁপতে শুরু করে। তখন ককলিয়ার মধ্যে যে হেয়ার সেল থাকে সেই হেয়ার সেলগুলো আস্তে আস্তে ড্যামেজ হতে শুরু করে, এবং এই হেয়ার সেলগুলোই হচ্ছে প্রাইমারি অর্গান যেটা আমাদের শুনতে সাহায্য করে। এটা যদি লং টার্মে চলে তাহলে কিন্তু হেয়ার সেল পার্মানেন্টলি ড্যামেজ হতে পারে এবং শ্রবণ শক্তি হারাতে পারে, ঠিক আছে। সেই জন্য এরকম যদি কোনো সিচুয়েশান হয় অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শে যাওয়া উচিত, এবং 80 ডেসিবেলের উপরে কোনো যদি আওয়াজ হয় সেটাকে সবসময় অ্যাভয়েড করতে হবে, ঠিক আছে। যাদের রাস্তার ধারে বাড়ি, নিয়ত বাস ট্র্যাক যাচ্ছে, সেই বাসের আওয়াজ সেগুলোর ক্ষেত্রে আপনি সেগুলো হলে তখন বিশেষ কিছু করার নেই। তখন আপনার যেটা চেষ্টা করা উচিত, আপনার বাড়িটা কোনোভাবে যদি সাউন্ড প্রুফ করা যায়, যদি বাড়িকে সাউন্ড প্রুফ করা যায়, যেমন ধরুন আপনার জানলা বা দরজার মাঝখানে যে এয়ার গ্যাপ আছে সেই গ্যাপগুলোকে আমি যদি কোনো রকমভাবে ব্লক করতে পারেন তাহলে আপনার বাড়ি বা 4-5টা যে এরিয়াতে আপনি রয়েছেন সেটা যদি কিছুটা সাউন্ড প্রুফ না হলেও সাউন্ড ট্রিটেড হলেও চলবে, নিজেকে সুরক্ষিত করে রাখা যাতে কম সাউন্ড আপনার কানে পৌঁছতে পারে, সেটা আপনি করতে পারেন। সমাজ ব্যবস্থায় ডিজে বক্স আর বাস লরি না, এটা তো আমাদের পক্ষে সম্ভব নয়। এটা সরকার থেকে কোনোভাবে নিয়ম তৈরি করা উচিত যে এত ডেসিবেলের উপরে কিছু বাজানো চলবে না, এগুলো লিমিট তো অবশ্যই সরকার। বাসের এয়ার হর্নেরও একটা ভলিউম মেপে দেওয়া উচিত যে এর থেকে বেশি ভলিউমের কোনো এয়ার হর্ন তৈরি করা চলবে না, ঠিক আছে। কারণ
80 ডেসিবেলের উপরে হলে আপনার কান অবশ্যই ড্যামেজ হবে, তবে সেটা লং টার্মের ক্ষেত্রে বেশিরভাগ হয়। ধরুন অল্প কিছু মিনিটের জন্য যদি এক্সপোজার হয় তাতে হয়তো আপনার সেরকম ক্ষতি হবে না, কিন্তু এটা যদি ঘন্টার পর ঘন্টা চলতে থাকে তাহলে অবশ্যই কানের ক্ষতি হবে। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা থানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে। নিউনুর সোফা সেন্টার। এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।